স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং জাহিদুল বাশার। শুরুতে জানাবো প্রধান শিরোনামগুলো। সিইটিপি ছাড়া নদী তীরে কোনো কারখানা স্থাপন করা যাবে না, দূষণ ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশ। সতেরো মাস পর খুলল ঢাবির আবাসিক হল, উঠলেন চতুর্থ বর্ষ ও মাস্টার্স শিক্ষার্থীরা। রাবিতে চলছে ভর্তি পরীক্ষা। মিয়ানমার সীমান্ত অস্ত্র মাদক সহ সব চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে সরকার, প্রয়োজনে চালানো হবে গুলি, বললেন পররাষ্ট্রমন্ত্রী। মৃত্যুর আগেই হামলার শঙ্কায় ছিলেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ, ক্যাম্পের নিরাপত্তায় এপিবিএন মোতায়েন। এবং 6 ঘন্টার সার্ভার বিভ্রাটে ফেসবুকের ক্ষতি 51,000 কোটি টাকা, ধনীদের তালিকায় পেছালেন জাকারবার্গ। এবার বিস্তারিত খবর। নদীর তীরে শিল্প কারখানা স্থাপনে বর্জ্য ব্যবস্থাপনার জন্য সিইটিপি নির্মাণ বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদী দূষণ রোধে মঙ্গলবার একনেক সভায় এই নির্দেশনা দেন তিনি। সভায় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, আগামী শুক্রবার কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবের মুখ খুলে দেওয়া হবে। একনেক সভায় 6,551 কোটি 27 লাখ টাকা ব্যয়ে 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারিভাবে অর্থায়ন করা হবে 3,742 কোটি 29 লাখ টাকা। চামড়া শিল্পনগরীর সিইটিপির বর্তমান অবস্থা নিয়ে আরও জানতে এই মুহূর্তে সাভার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, কিছুক্ষণ আগে একনেক সভায় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু একেবারে তার অনুশাসন, সিইটিপি ছাড়া কোনো নদী তীরে কোনো ধরনের স্থাপনা তৈরি হবে না, যাতে করে বর্জ্যের মাধ্যমে এই পানি দূষণ বা বায়ু দূষণ, মাটি দূষণ না হয়। একটু জানতে চাইবো যে সাভারের চামড়া শিল্পনগরীর সিইটিপি নির্মাণগুলো, সেগুলোর কি পরিস্থিতি এখন? দেখুন, সাভার চামড়া শিল্প নগরী যখন থেকে চালু হয়েছে আমরা তখন থেকে কিন্তু দেখেছি এখানে একটা সেন্ট্রাল সিটিপি প্ল্যান্ট, যেটা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, সেটা কিন্তু নির্মাণ করা হয়েছে এবং সেটি কিন্তু চালু রয়েছে। কিন্তু এই সিটিপি প্ল্যান্টটি চালু থাকার পরে কিন্তু আমরা নানা সময় বিভিন্নভাবে বিভিন্ন সূত্র থেকে এবং এলাকাবাসী বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়ে আসছিলাম যে এই সাভার চামড়া শিল্প নগরীর যে সিটিপি প্ল্যান্ট রয়েছে সেখান থেকে যে পানি ধলেশ্বরী নদীতে যাওয়া হচ্ছে তাতে কিন্তু ধলেশ্বরী নদী দূষিত হচ্ছে। সর্বশেষ কিন্তু বিভিন্ন পরিবেশবাদী সংগঠন কিন্তু খুব জোরালোভাবে সাভার চামড়া শিল্প নগরী বন্ধেরও কিন্তু সুপারিশ করেছে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে সাভার চামড়া শিল্প নগরীর যে সিটিপি প্ল্যান্টটি রয়েছে সেটি কিন্তু এখন বিসিক কর্তৃপক্ষ, যে সাভার চামড়া শিল্প নগরীতে এখন পর্যন্ত 155টি কারখানা চালু রয়েছে, তারা 3টি ধাপে অর্থাৎ প্রায় 50টি করে কারখানা 7 দিন করে বন্ধ রেখে সিটিপি প্ল্যান্টের ভিতরের যে ভেজেল রয়েছে সেগুলো তারা পরিষ্কারের কাজ করছে। এরই মধ্যে প্রথম ধাপের প্রায় 55টি কারখানা আর ভেজেল পরিষ্কার করা হয়েছে এবং দ্বিতীয় ধাপের যে 55টি রয়েছে এইটি আগামীকালকে শেষ হবে এবং এরপরে আরো 55টি বা 50টি কারখানা আরো 7 দিন বন্ধ রেখে সিটিপি প্ল্যান্টের যে ভেজেল রয়েছে সেগুলো পরিষ্কার করবে। এতে করে কিন্তু ট্যানারি মালিকরা আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেহেতু সিটিপি প্ল্যান্টের ভেজেল পরিষ্কারের সময় যখন ট্যানারি কারখানাগুলো বন্ধ রাখা হচ্ছে তখন কিন্তু ট্যানারি মালিকরা বলছেন তারা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ট্যানারি মালিকরা বলছেন যে সাভার সিটিপি প্ল্যান্ট, ট্যানারি যে সিটিপি প্ল্যান্ট রয়েছে সেটি যথাযথভাবে যেন তাদের পানিগুলো বা এই বর্জ্যগুলো যেন ট্রিটমেন্ট করে যেন নদীতে ফেলা হয়, সেক্ষেত্রে কিন্তু তারাও আর্থিক ক্ষতির সম্মুখীন থেকে লাভবান হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সাভারের চামড়া শিল্পনগরীর সিটিপি প্ল্যান্টের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী। 17 মাস পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। ফুল, চকলেট দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয় হল কর্তৃপক্ষ। সশরীরে একাডেমিক কার্যক্রমও শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য এম আখতারুজ্জামান। এদিকে সব শিক্ষার্থীর জন্য হল চালুর দাবি শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে প্রবেশের জন্য ভোর থেকে বসে আছে ছাত্রীরা। সকাল 8টায় গেট খোলার পর স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করেন তারা। এ সময় মাস্ক, ফুল, চকলেট দিয়ে তাদের বরণ করে নেয় হল কর্তৃপক্ষ।
ফার্স্ট ইয়ারে যেরকম হলে উঠছিলাম যে এক্সাইটমেন্ট নিয়ে, সেই এক্সাইটমেন্টটা আবার কাজ করছে। তাপমাত্রা, শরীরের তাপমাত্রাটাকে পরীক্ষা করে তাদের যত যাবতীয় জিনিসপত্র আছে সেগুলো আমরা জীবাণুনাশক দিয়ে জীবাণুনাশ করে তারপর ঢুকতে দিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা মঙ্গলবার হলে আসেন। দীর্ঘদিন পর কক্ষে প্রবেশের পর গোছগাছে ব্যস্ত তারা। এখন তাদের চাওয়া দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু হোক। এই ভ্যাকসিন আওতায় চলে আসছে, তো আমরা চাই দ্রুত আবার ঢাকা বিশ্ববিদ্যালয় তার আসল রূপে ফিরে আসুক। নতুন স্টুডেন্টদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে টিচারদের পক্ষ থেকে, যা আসলে খুবই সন্তোষজনক। হল কর্তৃপক্ষ বলছে হলে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সব প্রস্তুতি রাখা হয়েছে। শিক্ষার্থীদের কক্ষ পরিচ্ছন্ন করে দেয়া হচ্ছে। আমাদের যাবতীয় যে প্রোটোকল আছে, হেলথ প্রোটোকল এবং অন্যান্য যে ডকুমেন্টস চেকিং সব কিছু আমরা ব্যবস্থা রেখেছি এবং সেভাবে আমরা স্টুডেন্টদেরকে হলে তুলছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, সশরীরে ক্লাস শুরুর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীদেরও হতাশার কোনো কারণ নেই। সেটির মূল কারণ হলো আমরা যে একাডেমিক লস রিকভারি প্ল্যান করেছি, সেই প্ল্যানের আওতায় সেই প্ল্যান কিন্তু ক্রিয়াশীল, সেগুলো কিন্তু ইতিমধ্যে কার্যকর হয়েছে। ফলশ্রুতিতে আশা করছি যে 1 বছরের মধ্যেই আমরা কেটে উঠতে পারবো। বিশ্ববিদ্যালয়ের হলে বহিরাগতদের থাকার অভিযোগ দীর্ঘদিনের। তাই এখন থেকে যাতে কোনো বহিরাগত হলে থাকতে না পারে সেজন্য প্রশাসনকে কঠোর নজরদারি করার আহ্বান শিক্ষার্থীদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের সমান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে। মঙ্গলবার সকাল 9:30টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত এই ইউনিটের অধীনে মানবিক বিভাগের কলা অনুষদ সহ 28 বিষয়ের পরীক্ষা 3 শিফটে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এই ইউনিটের 1971টি আসনের বিপরীতে 44,558 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এতে প্রতি আসনের বিপরীতে 30 জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরীক্ষা কক্ষে কেবলমাত্র প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত উপকরণ এবং কাগজপত্র ছাড়া সকল ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হলসহ পুরো ক্যাম্পাসে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে ভ্রাম্যমাণ আদালতও। প্রস্তুতিটা ভালোই ছিল। প্রশ্নটা খুব সহজ হয়নি, খুব কঠিন হয়নি, মোটামুটি। স্বাস্থ্যবিধি আমরা যথাযথভাবে মানা হচ্ছে, এখানে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে এবং সবাই মাস্ক ব্যবহার করতেছে। এই নিয়ে আরো জানাতে এবার রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, পরীক্ষার প্রশ্ন নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন এবং পরীক্ষা কেন্দ্রের বাইরের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি কেমন ছিল আমাদের জানাবেন। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে গতকাল থেকে, সেটি আগামীকাল পর্যন্ত চলবে এবং আজকে দ্বিতীয় দিনে এই ইউনিটের মানবিক বিভাগের পরীক্ষা, কলা অনুষদের পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থীরা কেউ বলছেন যে কারো কাছে সেটি অনেকটাই সহজ হচ্ছে, কেউ বলছেন কিছুটা জটিল প্রশ্ন। তবে পরীক্ষা পদ্ধতি বা কেন্দ্রের ভিতরের পরিবেশ নিয়ে কিন্তু কেউ কোনো অভিযোগ করেনি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চারুকলা অনুষদের ঠিক সামনে, যেখানে এর মধ্যে 2টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এবং তৃতীয় শিফটে যে পরীক্ষাটা 3টা থেকে 4টা, সেইটি কিছুক্ষণের মধ্যে, ঘণ্টাখানেকের মধ্যে কিন্তু শুরু হবে। আমরা দেখছি এর মধ্যে যেসব পরীক্ষার্থী পরীক্ষা দিবেন তারা এই যে শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবনের ভিতরে তারা প্রবেশ করছে। ঠিক 3টা থেকে 1 ঘন্টা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই যে গতকালকে থেকে আজকে দুপুর পর্যন্ত যে পরীক্ষাটি হয়েছে, যে পরীক্ষাগুলো হয়েছে, সেই সম্পর্কে আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকতের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই যেগুলো পরীক্ষা এখন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে সেগুলোর মধ্যে কোথাও কোনো অপ্রীতিকর বা অসৎ উপায় অবলম্বনের কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত সুষ্ঠু এবং সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা জানি যে বরাবরই এই ভর্তি পরীক্ষাকে ঘিরে একটি জালিয়াতি চক্র কিন্তু সক্রিয় হয়ে ওঠে। এই জালিয়াতি চক্রদের ঠেকাতে কিন্তু এবার আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে তারা 4টি স্তরে এই ধরনের শিক্ষার্থীদের নিরাপত্তা সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কাজ করে যাচ্ছে। প্রায় 900 পুলিশ এখানে মোতায়েন রয়েছে। সেই সাথে বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত পরীক্ষার বা পুরো ক্যাম্পাসকে মনিটরিং আওতায় আনতে সেখানে 40টি সিসিটিভি ক্যামেরা এখানে বসানো হয়েছে
এবং আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে কোনোভাবেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের ডিজিটাল জালিয়াতির ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে তারা সর্বোচ্চ সচেষ্ট রয়েছে। জানা গেছে এই ইউনিটের যে পরীক্ষাটি হচ্ছে এই পরীক্ষাতে আজকে অংশগ্রহণ করছে 44,558 জন পরীক্ষার্থী। মানবিক বিভাগের, কলা অনুষদের 28টি বিভাগের এই পরীক্ষাটি আজকে হচ্ছে এবং এই 1,971টি আসনের বিপরীতে এখানে পরীক্ষা দিচ্ছেন 44,558, অর্থাৎ প্রতিটি সিটের বিপরীতে এই 30 জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো পরীক্ষা যেহেতু 3টা থেকে শুরু হবে, শিক্ষার্থীরা এর মধ্যে এখানে আসা শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ তৎপর রয়েছে। আমরা দেখেছি যে পরীক্ষা শুরু আগে থেকেই যারা পরীক্ষা দিতে আসছেন দূর দূরান্ত থেকে তাদের আবাসন সংকটের একটি এখানে বিষয় দেখা গিয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা দেখেছি যে বিভিন্ন মেয়েদের যে হল আছে, যদিও আবাসিক হল 18 তারিখ থেকে খোলা হবে, কিন্তু মেয়েদের হলগুলোর বিভিন্ন যে নামাজের ঘর সহ টিফিন রুম বা কমন রুম যেগুলো আছে সেগুলো খুলে দেওয়া হচ্ছে তাদেরকে থাকার জন্য। পাশাপাশি মেস মালিক এবং হোটেল ব্যবসায়ীদের সাথে এর মধ্যে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন সমন্বয় বৈঠক করছে। এখন পর্যন্ত আবাসন নিয়ে কোনো হয়রানির অভিযোগ আমরা কিন্তু পাইনি। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত রক্ষায় অস্ত্র, মাদকসহ সব চোরাচালান রোধে প্রয়োজনে গুলি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে সিলেটে ভারত সরকারের দেয়া লাইফ সাপোর্ট সমৃদ্ধ অ্যাম্বুলেন্স হস্তান্তর শেষে এই কথা জানান মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনো সীমান্তে গুলি চালায় না। এই সুযোগে বিভিন্ন সময় মিয়ানমার থেকে অস্ত্র, মাদকের চালান প্রবেশ করে দেশে। এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, রোহিঙ্গা নেতা হত্যাকারী সবাইকে আইনের আওতায় আনা হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের ব্যবসার জন্য বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের অস্থিতিশীল করে তুলেছে বিভিন্ন এনজিও এবং সংস্থা। মায়ানমার এবং বাংলাদেশ বর্ডারে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কখনো গুলি চালাবো না। কালকে আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, আগামীতে আমরা গুলি চালাবো। তখন এই ধরনের এই যে অপকর্ম, ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং কিংবা এই অস্ত্র পাচার, এগুলো যা একটু আমরা তো বর্ডারটা খুব ডিফিকাল্ট ওখানে। মৃত্যুর আগেই হামলার শঙ্কা জানিয়েছিলেন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। 15 জন দেহরক্ষীর মধ্যে 14 জনই হামলার দিন তার পাশে ছিলেন না। এসব তথ্য জানিয়েছেন মহিবুল্লাহ দেহরক্ষী নুরুল আলম। মহিবুল্লাহ হত্যার পর পুলিশ 5 জনকে গ্রেপ্তার করলেও ক্যাম্পে মোতায়েন করা হয়েছে এপিবিএন। নুরুল আলম রোহিঙ্গা শীর্ষ নেতা মহিবুল্লাহ নিরাপত্তা নিয়োজিত 15 দেহরক্ষীর একজন। তিনি জানান, মহিবুল্লাহকে হত্যার পর তাদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের আরও 10 থেকে 15 জনকে হত্যার হুমকি দিচ্ছে হত্যাকারীরা। তবে কারা হুমকি দিচ্ছে তা স্পষ্ট করেননি নুরুল। সন্ত্রাসীরা আমাকে হুমকি দিচ্ছে। আমি যেহেতু সব কথা বলে দিচ্ছি, এ কারণে আমাকে সব সময় হুমকি দিচ্ছে। আরো 10-15 জনকে তারা মেরে ফেলবে বলেছে। মহিবুল্লাহ হত্যার পরপরই তার ভাই হাবিবুল্লাহ দাবি করেন আরসার সন্ত্রাসীরাই তার ভাইকে হত্যা করেছে। কয়েকজনের নামও বলেন তিনি। যদিও মহিবুল্লাহর হত্যা মামলার এজাহারে কারো নাম উল্লেখ করেননি হাবিবুল্লাহ। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে এপিবিএন। মহিবুল্লাহর হত্যার প্রকৃত রহস্য খুঁজতেও সহযোগিতা করছে তারা। এপিবিএন কর্মকর্তা জানান, মহিবুল্লাহর পরিবার ও সংশ্লিষ্টদের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এইরকম একটি পরিস্থিতিতে তার কাছে কারা কারা যেতে পারে এবং তাদেরকে কেন বাধা দেওয়া হয়নি, এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা তদন্ত করে যাচ্ছি এবং আমার মনে হয় তদন্ত শেষ হলে সঠিক রহস্যটি উদ্ঘাটন হয়ে যাবে। মহিবুল্লাহ হত্যা মামলায় এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যায় জড়িতদের ধরতে জোরালো তদন্ত চলছে বলে জানান পুলিশ সুপার। অত্যন্ত নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কিন্তু আমরা কাজটি চালাচ্ছি এবং আমাদের একাধিক টিম কিন্তু মাঠে কাজ করছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে সক্রিয় ছিলেন মহিবুল্লাহ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। করোনা পরীক্ষায় কিটের দাম 3 গুণ কমলেও এখনও চড়া মূল্য বেসরকারি ল্যাবগুলোতে। একই পরীক্ষা বিমানবন্দরে 1600 টাকা হলেও বাইরে 3000 টাকা। মূল্য কমাতে 2.5 মাস আগেই কারিগরি কমিটির সুপারিশ বাস্তবায়ন হয়নি এখনও। ফি 2000 টাকার মধ্যে রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে প্রতিদিন করোনার নমুনা পরীক্ষা হচ্ছে 20,000-এর বেশি, যার একটি বড় অংশ বেসরকারি প্রতিষ্ঠানে। গত বছর কিটের দাম 2500 টাকা থাকাকালে বেসরকারি ল্যাবে ফি বেঁধে দেওয়া হয় 3500 টাকা। এখন কিটের দাম
600 থেকে 800 টাকা হলেও বিদেশগামীদের ফি নেওয়া হচ্ছে 3000 টাকা, আর রোগীদের জন্য তা 2500। অথচ প্রতিবেশী রাষ্ট্র ভারতে এই ফি 700 থেকে 1200 টাকা। 14 জুলাই বেসরকারিভাবে করোনা পরীক্ষার ফি 1 থেকে 1500 টাকার মধ্যে রাখার সুপারিশ করে জাতীয় কারিগরি কমিটি, কিন্তু 2.5 মাসেও তা বাস্তবায়ন হয়নি। প্রথমে আমরা যখন অনুরোধ করেছিলাম কমানোর জন্য, তখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মালিক পক্ষের সাথে তারা বসেছিল এবং মালিক পক্ষ কোনো অবস্থাতেই রাজি হয়নি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের উপরে সেভাবে চাপ সৃষ্টি করতে পারেনি। আমরা কিন্তু যখন আবার বললাম যে 1500 থেকে 2000-এর মধ্যে নির্ধারণ করবার জন্য, তখন যে আসলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। মূল্য কমাতে মন্ত্রণালয়ে 2 দফা প্রস্তাব পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফি ধরা হয়েছে 2000 টাকা, আর বাড়ি থেকে নমুনা সংগ্রহে যুক্ত হবে আরও 500 টাকা। বর্তমান প্রেক্ষাপটে আর্টিফিশিয়াল কিটস বাজার দর কমে আসছে এবং জনস্বার্থে আমরা এই কিটসের মূল্য কমিয়ে আনার জন্য প্রস্তাব পাঠিয়েছি। মন্ত্রণালয় যদি অনুমোদন করে দেয়, তখন থেকে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান এই বিদেশগামী আর্টিফিশিয়ালের জন্য 2000 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বিমানবন্দরে প্রবাসীদের করোনা পরীক্ষা করছে 6টি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিটি পরীক্ষার ফি বেঁধে দেওয়া হয়েছে 1600 টাকা। অথচ বাইরে একই পরীক্ষায় 53টি বেসরকারি ল্যাব নিচ্ছে 3000 টাকা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় রাজশাহী সহ 3 জেলায় 6 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছেন 3 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। সেখানে শনাক্তের হার 4.35%। গত 24 ঘন্টায় চট্টগ্রামে করোনায় মারা গেছেন 1 জন। নতুন আক্রান্ত 29 জন। বরিশালে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 1 জনের। গত 24 ঘন্টায় পিসিআর ল্যাবে 187 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 9 জনের। কয়েক ঘন্টা ফেসবুক বন্ধ থাকায় 51,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের। এতে রাতারাতি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় কয়েক ধাপ নিচে নেমে 5 নম্বরে তার অবস্থান এখন। সোমবার রাত 9:30টার দিকে হুট করে বিশ্বব্যাপী বন্ধ হয়ে যায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এতে বিপাকে পড়েন বিশ্বের লাখো ব্যবহারকারী। এরপরই ফেসবুক জানায় কনফিগারেশন পরিবর্তনের ত্রুটির কারণে এ দুর্যোগ। 6 ঘন্টা বন্ধ থাকার পর আবারও সচল হয় সব অ্যাপ। সার্ভার জটিলতার কারণে দুঃখ প্রকাশ করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এ সময় ব্যবহারকারীদের তথ্য বেহাত হওয়ার কোনো প্রমাণ মেলেনি বলেও আশ্বস্ত করেছে ফেসবুক। এদিকে বিভ্রাটের কারণে ফেসবুকের শেয়ারের দর এক ধাক্কায় পড়ে গেছে 4.9%। 2020 সালের নভেম্বরের পর এটাই একদিনে সবচেয়ে বড় দরপতন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে প্রকাশিত তালিকা অনুযায়ী বিল গেটসের এক ধাপ নিচে নেমে এখন 5ম অবস্থানে মার্ক জাকারবার্গ। আর সার্ভার বিভ্রাটে ফেসবুকের ক্ষতি হয়েছে 51,000 কোটি টাকার। ফেসবুক গ্রাহকের স্বার্থ নয়, নিজেদের মুনাফাকে বেশি গুরুত্ব দিয়েছে। সাবেক এক কর্মীর এমন অভিযোগের একদিনের মাথায় সেবা বন্ধের এ ঘটনা ছিল কোম্পানিটির জন্য দ্বিতীয় ধাক্কা। এর আগে 2019 সালে সার্ভার জটিলতায় 14 ঘন্টা বন্ধ ছিল ফেসবুক সহ এই অ্যাপগুলো। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বুলেটিন সংবাদ দুপুর দেখছেন আপনারা। সংবাদ আরও যা থাকছে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ঋণ জালিয়াতির মামলার রায় পেছালো। নতুন তারিখ 21 অক্টোবর। দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের উপর ভরসা রাখতে পারেনি বলেই জনগণ বিএনপিকে ভোট দেয়নি, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি ভোট বর্জন। আগামীতেও সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন হবে। জাতিসংঘের অধিবেশনে যোগদান ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে সোমবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান শেষে দেশে ফেরার পর রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। তিনি বলেন, দুর্নীতির মামলায় শীর্ষ নেতারা দণ্ডিত হয়ে বিএনপি এখন নেতৃত্বহীন। জয়ী হতে পারবে না জেনেই ভোট বর্জন করে নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করার চেষ্টা করছে দলটি। কারা কেন
কি কারণে, কোন সুখের স্বপ্নে, কোন আশার আলো দেখে ওদের বিএনপিকে বা অন্যদেরকে ভোট দেবে, সেটা আমাকে একটু বলেন। যেখানে মহামান্য রাষ্ট্রপতি একটা সার্চ কমিটি করবেন, তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে, সেভাবে হবে। এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে অগ্রগামী দেশ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড পাওয়াই এই স্বীকৃতির প্রমাণ। তিনি বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি, এর সমাধানও মিয়ানমারের হাতে। জাতিসংঘে বিশ্ব নেতাদের কাছে তা তুলে ধরার কথাও জানান প্রধানমন্ত্রী। রিফিউজি থাকলে কিছু লোকের বোধহয় একটু লাভই হয়, সেটাকেই যতটা বেশি তারা দেখে ততটা হয়তো তাদের প্রত্যাবাসনের দিকে দেখে না। রিফিউজি পালতে পারলে এই পালাটাই হচ্ছে একটা ব্যবসা। আই এম ভেরি সরি টু সে, কোনো সংস্থার জন্য এটা না থাকলে তাদের চাকরি থাকবে না। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ই কমার্সের নামে অর্থ হাতিয়ে নেওয়া কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই যে মানুষের দুঃসময়ের সুযোগ নিয়ে কিছু মানুষ টাকা বানানোর জন্য যে প্রতারণা করে, এদের উপযুক্ত শাস্তি অবশ্যই হবে। এবং আপনি নিজেই স্বীকার করেছেন যে আমরা বসে নেই, সাথে সাথে এগুলিকে ধরা হয়েছে, ম্যাক্সিমাম যারা গ্রেপ্তার করা হয়েছে। এবং একবার যখন ধরা হয়েছে, তবে তারা টাকাগুলি নিয়ে কোথায় রাখলো, কী করলো, কী সম্পদ বানালো, সেটাও খুঁজে বের করা হবে। এবং আমরা চেষ্টা করে যাব এগুলি যদি ফেরত আনা যায় তাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করব। জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। 19 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক যান, ফেরেন গত শুক্রবার রাতে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির সাথে টানাপোড়েনে 20 দলীয় জোট ছাড়ছে একের পর এক শরিক দল। নবম দল হিসেবে শুক্রবার জোট ছাড়ে দীর্ঘ 22 বছরের সঙ্গী খেলাফত মজলিস। শরিকদের মূল্যায়ন করছে না এমন অভিযোগে আরও কয়েকটি জোট ছাড়ার পথে। তবে বিএনপির দাবি, সরকারের চাপ বা ব্যক্তি স্বার্থে জোট ছাড়ছে শরিকরা। বিএনপি জোটে ভাঙনের শুরু 2015 সালে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির জোট ছাড়ার মধ্য দিয়ে। এরপর একে একে জোট ছাড়ে আন্দালিব রহমান পার্থর বাংলাদেশ জাতীয় পার্টি, এলডিপি, ইসলামী ঐক্য জোট, এনডিপি, ন্যাপ, লেবার পার্টি ও জমিয়াতে ওলামায়ে ইসলাম। জোট ছাড়লেও কয়েকটি দলের খণ্ডিত অংশ আছে 20 দলে। তবে সবশেষ ঐক্যফ্রন্ট ইস্যুতে বিএনপির সঙ্গ ছাড়া খেলাফত মজলিসের কোনো নেতা বিএনপি জোটে নেই। এখন থেকে 20 দলীয় জোট সহ সকল রাজনৈতিক জোটের সাথে সম্পর্ক ত্যাগ করছে। নানা চাপ উপেক্ষা করে বিএনপি জোটে থাকতে হচ্ছে বলেও জানান 20 দলের নেতারা। আমরা বিভিন্নভাবে চাপের মুখে আছি, আমরা ব্যবসা বাণিজ্যগতভাবে চাপের মুখে আছি, আমরা রাজনৈতিকভাবে চাপের মুখে আছি। এখন বরঞ্চ 20 দলের যে সর্বশেষ সিদ্ধান্ত, সেটা হলো বিএনপি সাংগঠনিক কর্মকাণ্ড করবে। 20 দলের অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলো তাদের সাধ্য অনুযায়ী সাংগঠনিক কর্মকাণ্ড করবে। চাপ থাকলেও সেই চাপটাকে সহ্য করেই আমাকে এই সরকার উৎখাতের আন্দোলনে এই জোটটাকে বাড়ানো যায়, সেটা করে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে নামতে চাই। বর্তমানে জোটে থাকা দলগুলোর নেতারা বলছেন, বিএনপি যদি এখনও শরিকদের যথাযথ মূল্যায়ন না করে, তবে আরও কিছু দল জোট ছাড়বে। নির্বাচনকালীন পারস্পরিক আচরণ, চাওয়া পাওয়ার মিসম্যাচ এবং নির্বাচন পরবর্তী অসঙ্গতি, এর কারণে আমার মনে হয় শরিক দলগুলির মনের মধ্যে একটা প্রশ্নের সৃষ্টি হয়েছে এবং প্রত্যেকটা শরিক দল নিজের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে নিজের রাস্তা বেছে নিতে চেষ্টা করছেন। বিএনপি নেতাদের দাবি, ব্যক্তি স্বার্থের কারণেই এখন জোট ছেড়ে যাচ্ছেন অনেকে। তারা এখন বেরিয়ে গেছে তাদের নিজেদের প্রয়োজনে, এতে বিএনপির জন্য কিছু আসে যায় না। আপাতত নেতাদেরকে বের করার জন্য বা অন্যান্য কোনো সুযোগ সুবিধার জন্যই তারা এইভাবে জোট ত্যাগ করেছে। জোটের সবচেয়ে বড় শরিক জামাতের সাথে নানা ইস্যুতে এখন টানাপোড়েন চলছে বলেও জানান জোট নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 ডিসেম্বর ঘাটারচর কাঁচপুর রুটে বাস চলাচল শুরু হবে বলে জানিয়েছে রুট রেশনালাইজেশন কমিটি। দুপুরে নগর ভবনে কমিটির 18তম সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়, নতুন এই রুটে 120টি নতুন বাস চলাচল করবে। ঘাটারচর থেকে কাঁচপুর রুট পর্যন্ত রুটে 40টি বাস বে ও যাত্রী ছাউনি নির্মাণ করা হবে। 1 ডিসেম্বরের আগ পর্যন্ত এই রুটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে যে অভিযান চলছে তা অব্যাহত রাখা হবে। ফিটনেস ও রুট পারমিট সহ কোনো গাড়ি চলতে দেওয়া হবে না বলেও রুট রেশনালাইজেশন কমিটির পক্ষ থেকে জানানো হয়।
ঢাকা শহর একটি পর্যায়ক্রমে ডিসিপ্লিনের মধ্যে আসতে পারবে এবং সুন্দর বাস রুট যেটা আমরা করতে যাচ্ছি সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো। বাস চলাচল করছে, এগুলোর সমন্বয় করে আমরা 120টি বাস এখানে চালু করব এবং এগুলো সবই প্রাথমিক পর্যায়ে নন এসি হবে, যেটা শীতাতপ নিয়ন্ত্রণ ছাড়া হবে। এগুলো আমরা চালু করব, তবে সব বাসগুলোই নতুন হবে। সবাই ন্যায় সিদ্ধান্তের বিষয়ে আরো জানাতে এবার নগর ভবনের সামনে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, যেমনটি আমরা প্রতিবেদনে দেখলাম যে 1 ডিসেম্বর থেকে ঘাটারচর কাঁচপুর রুটে বাস চলাচল শুরু হবে, এমনটাই জানিয়েছে রুট রেশনালাইজেশন কমিটিতে আর কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন আমাদেরকে। দেখুন, আমরা আসলে অতীতেও একটু যেতে চাই যে এই যে বাস রুট রেশনালাইজেশন যে কমিটিটি গঠন করা হয়েছে, বাস রুট রেশনালাইজেশন এর মাধ্যমে কোম্পানি ভিত্তিক বাস চলাচল করবে, এটির কিন্তু আসলে যে একটি পরিকল্পনা এটি কিন্তু নেওয়া হয়েছিল 2016 সালে। প্রয়াত মেয়র আনিসুল হক তিনি নিয়েছিলেন, তার মৃত্যুর পরে কিন্তু আসলে এটি থেমে যায়। এরপরে 2018 সালের 9 সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বাস রুট রেশনালাইজেশন কমিটিটা আসলে গঠন করা হয়। এরপরে আজকের সভাসহ মোট 18টি সভা হয়েছে। গত 17টি সভাতে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে। আমরা দেখেছি যে প্রতিটা সভাতেই কোনো না কোনো পরিবর্তন এসেছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু আসলে কোনো বাস্তবায়ন হয়নি। আজকে যেটি আসলে ঘোষণা দেওয়া হয়েছে যে 1 ডিসেম্বর থেকে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত এই রুটে আর নগর পরিবহন নামে একটি বাস রুট তারা নির্ধারণ করেছে, যেখানে 120টি নতুন বাস থাকবে, নন এসি বাস, এগুলো চলাচল করবে। এই গত যে 17তম সভা, সেই 17তম সভাতেও কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল যে 7 সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এই রুটে বাস চলাচল শুরু করা হবে, কিন্তু তারপরে করোনা এবং এই কমিটির ওই সিদ্ধান্ত কিন্তু আর আসলে বাস্তবায়ন হয়নি, যে কারণে 1 ডিসেম্বর থেকে যে বাস চলাচল করার কথা সেটি নিয়েও কিন্তু এক ধরনের যেহেতু আগেরগুলোতে প্রত্যাশা পূরণ হয়নি নগরবাসীর, সেক্ষেত্রে আসলে আদিল, আপনার কথা সূত্র ধরেই জানতে চাই আপনার কাছে, এই যে রুট রেশনালাইজেশন এর ফলে যাত্রীরা কি ধরনের সুযোগ সুবিধা পাবে? দেখুন, এখানে যাত্রীদের যে সুযোগ সুবিধা হচ্ছে, এখন যে ধরনের বিশৃঙ্খল অবস্থা রয়েছে এই রুটে, যাত্রী ছাউনি নেই, কোনো বাস বে নেই, যত্রতত্র আসলে যাত্রীরা ওঠানামা করেন বা যত্রতত্র যাত্রীদের নামিয়ে দেওয়া হয়, এই যে বিশৃঙ্খলাগুলো, সেই বিশৃঙ্খলাগুলো কিন্তু আসলে থাকবে না। এবং কিছুক্ষণ পরপরই বিভিন্ন যে বাস বে করা হচ্ছে, অর্থাৎ 16টি বাস বে এবং 40টি যাত্রী ছাউনি, সেখান থেকে কিছুক্ষণ পরপরই কিন্তু এই রুটের বাসগুলো যাতায়াত করবে এবং সেখানে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছতে পারবে। এটি কিন্তু আসলে কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে। এবং আরেকটি বিষয় বলা হচ্ছে যে গত যে সভা, সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই মুহূর্তে যে বাসগুলো আছে সেগুলোকে রং করে বা সেগুলোকে মেরামত করে আসলে এই রুটে বাস চলাচল করানো হবে, কিন্তু আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে না, 2019 সালের আগের কোনো বাস এই রুটে চলাচল করবে না, অর্থাৎ সম্পূর্ণ নতুন বাস চলাচল করবে। সেক্ষেত্রে কিন্তু আসলে যাত্রীরা নতুন বাসে যাতায়াতের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন। অর্থাৎ কমিটি বলছে যে এই রুটে যেসব যাত্রীরা আছেন তারা স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে যেতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। এবং একই সাথে ফিটনেস বা রুট পারমিট বিহীন কোনো বাস এই রুটে চলাচল করবে না, লাইসেন্সবিহীন কোনো চালক থাকবে না। অর্থাৎ সব মিলিয়ে কমিটির সিদ্ধান্ত মতে আসলে আমরা যেটি আসলে বলতে পারি যে বাস রুট রেশনালাইজেশনের দীর্ঘদিনের যে একটি প্রত্যাশা নগরবাসীর ছিল, সেটি পূরণ করার একটি আশা আবার তৈরি হয়েছে। এখন সেটি আসলে 1 ডিসেম্বর সেটি পূরণ হয় কিনা সেটি আসলে এখন দেখবার বিষয়। তো আমার কাছে নগর ভবন থেকে এটি ছিল সর্বশেষ। নগর ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ 11 জনের বিরুদ্ধে করা ঋণ জালিয়াতির মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে 21 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকায় রায়ের তারিখ পুনর্নির্ধারণ করা হলো। এর আগে গত 14 সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিল। আসামিদের মধ্যে ফার্মার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি কারাগারে আছেন। এছাড়া ব্যাংকের সাবেক এমডি এ.কে.এম. শামীম, সাবেক এসি ভিপি গাজী সালাউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফুল হক,
টাঙ্গাইলের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান ও একই এলাকার নিরঞ্জন চন্দ্র সাহা জামিনে আছেন। পলাতক রয়েছেন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা, ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাফিউদ্দিন আসকারী, টাঙ্গাইলের বাসিন্দা রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী শান্তি রায়। গত বছরের 10 জুলাই প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে 11 জনকে আসামি করে মামলা করা হয়। সাবেক প্রধান বিচারপতি এবং এস.কে. সিনহার ঋণ জালিয়াতির মাধ্যমে 4 কোটি টাকা আত্মসাৎ সহ মানি লন্ডারিং এর যে মামলাটি ছিল সেটি জাজমেন্টের জন্য আজকে ছিল। আমরা আদালতে এসে শুনেছি যে বিচারক আজকে অসুস্থ আছেন, তিনি আসেননি এবং তার ভারপ্রাপ্ত যে বিচারক আছেন তিনি জানিয়েছেন যে 21-10 তারিখে এই রায় হবে। রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া 8 কিশোরীর মধ্যে 5 জনকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ও মিরপুর থানা পুলিশ। দুপুরে রাজধানীর মিরপুরের ডিসি আসামা মাহতাবুদ্দিন এ কথা জানান। তিনি বলেন, সোমবার রাতে নেত্রকোনা থেকে 2, ঢাকার সদরঘাট থেকে 2 ও উত্তরখান থেকে আরেক কিশোরীকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। মিরপুর থানা পুলিশ ও রূপনগর থানা পুলিশ নিখোঁজ এই 5 কিশোরী তাদের বন্ধুর সাথে পালানোর চেষ্টা করেছিল। পল্লবী থেকে নিখোঁজ হওয়া অপর 3 কিশোরীকে এখনও উদ্ধার করা যায়নি। দ্রুত তাদের উদ্ধার করা হবে বলেও আশা প্রকাশ করেন মিরপুরের উপ পুলিশ কমিশনার আসামা মাহতাবুদ্দিন। 2 জন হচ্ছে সদরঘাট থেকে, এটা ডিবি উদ্ধার করছে। 2 জন মিরপুর থানার পুলিশ নেত্রকোনা থেকে উদ্ধার করে নিয়ে আসছে, আর 1 জন রূপনগর থানা পুলিশ উত্তরখান থেকে, তুরাগ না, এটা উত্তরখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা থাকছে। মহালয়ার মন্ত্রে দেবীপক্ষের শুভ সূচনা কাল। শেষ দিনে রংতুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজাচ্ছেন শিল্পীরা। নাটোর সদর হাসপাতালে কয়েকদিন ধরে বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। তাদের মধ্যে শিশু ও বৃদ্ধ রোগী বেশি। হঠাৎ করে রোগীর চাপ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। তারা জানান, শিশু ওয়ার্ডে 30 শয্যার বিপরীতে ভর্তি রয়েছে 80 শিশু রোগী। এছাড়াও অনেক বেডেই রাখা হচ্ছে 2 জন করে। অন্যান্য ওয়ার্ডেও একই অবস্থা। কোনো কোনো ওয়ার্ডে মেঝে ও বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে তাদের। এছাড়া সরকারি এই হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না বলে অভিযোগ রোগী ও স্বজনদের। অভিযোগ রয়েছে সময় মতো চিকিৎসক না পাওয়ারও। এখন সিজনাল যে চেঞ্জ, এই পরিবর্তনের কারণেই আমাদের এই রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে আমরা মনে করি। বিশেষ করে বাচ্চাদের সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া এবং ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমাদের হসপিটাল 100 বেডের, কিন্তু আমাদের রোগীর সংখ্যা 200+। 11 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। রংতুলির আঁচড়ে এখন দেবীকে সাজিয়ে তুলতে মণ্ডপে মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। শিল্পীর নিপুণ হাতে রূপ পাচ্ছে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক ও দেবী দুর্গা। সাদা মেঘের ভেলা আর হাওয়াই দোল খাওয়া কাশফুলে শরতের আগমনী বার্তা। আর শরৎ মানেই তো শারদীয় দুর্গোৎসব। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে রাজধানীর মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। রাত দিন খেটে প্রতিমাকে রূপ দেওয়ার কাজে ব্যস্ত শিল্পীরা। অধিকাংশ মন্দিরে কাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ, এখন চলছে মাটির কাজ। রাত দিন 24 ঘন্টায় করতে হবে, আর তো সময় নেই বেশি। এই কয়েকদিনের মধ্যেই তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব করতে পারি। করোনার জন্য গতবার পূজার এমনিতে কম ছিল, এবার গতবারের চেয়ে একটু পরিমাণ বেড়েছে, তো বাড়ার কারণে আমরা একটু ব্যস্ততার সময় পার করছি আর কি। যেসব প্রতিমার মাটির কাজ শেষ, সেগুলোতে চলছে রং তুলির শেষ আঁচড়। নির্ধারিত সময়ে প্রতিমা বুঝিয়ে দিতে নিরন্তর খেটে চলেছেন শিল্পীরা। এখন আমি যে প্রতিমাটা করছি, এই প্রতিমাটা আপনার অন্তত 1 মাসের কাজ। এই 1 মাসের কাজ আমি 20 দিনে নামাচ্ছি। অতএব আপনার দিনে রাত্রে কাজ করছি। রাত দিন তো ফাঁক করে দিতে আসি, খাওয়া নাই, মাল বোঝাইতেই হবে, মাল ডেলিভারি দিতেই হবে। শারদীয় দুর্গোৎসব ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মণ্ডপ কর্তৃপক্ষ। তো আমরা এখানে খুব ভালো করছি, আমরা এখানে পুজোটা, কিন্তু এরকমও জায়গা আছে যে তারা খুব ভয়ে ভয়ে পূজাটা করতেছে। তাদের জন্য এই সমস্যাটা না হয়,
আমাদের মতো যেন সুবিধাটা তারা পায়। প্রশাসনের কাছে আমার অনুরোধ যে আরও নজরদারি বাড়ানোর উপরে একটু নজর দেওয়া হোক, যদি বাড়ায় তাহলে মানে লোক আরও পূজাগুলি সুন্দর হতে পারে। এবার দেশ জুড়ে 31,137টি মণ্ডপে পূজা উদযাপন হবে। ঢাকা মহানগরীতে পূজা হচ্ছে 137টি মণ্ডপে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের আয়োজন কেমন চলছে চট্টগ্রাম আর নাটোরে, জানবো সেই খবর। সেখান থেকে সহকর্মীরা রয়েছেন। শুরুতে চট্টগ্রামের খবর জানাতে আমাদের সাথে রয়েছেন অনুপম শীল। অনুপম, কাল তো মহালয়া, তার 4-5 দিন পরে আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাচ্ছে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে। একটু জানতে চাইবো চট্টগ্রামে এই মুহূর্তে মণ্ডপগুলোর প্রস্তুতি কেমন, আর কতগুলো মণ্ডপে এবার চট্টগ্রাম যে মহানগরীতে পূজা হবে এবার? একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চলছে। আমি এখন আছি নগরীর সদরঘাটে, যে স্বর্গীয় দুলাল পালের যেই প্রতিমালয় আছে সেখানে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন একদম শেষ মুহূর্তে যে ধরনের প্রস্তুতি বা যে ধরনের কার্যক্রম চলে, অর্থাৎ রং তুলির যে কাজটি, সেটি এখন চলছে। আমরা কিছুক্ষণ আগেই এখানে যে শিল্পীরা কাজ করছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে এবার মানে অর্থাৎ গত বছরের যে করোনা কালের যেই সংকট, সেটি থেকে ঘুরে দাঁড়িয়ে তারা এবার চেষ্টা করছেন, বা তাদের মধ্যে সেই আশা তৈরি হয়েছে যে এবার কিছুটা ভালো পরিস্থিতির দিকে যাবে। অর্থাৎ গত বছর আমরা যেটি দেখেছি যে করোনার ভেতরে পূজা একেবারেই সংক্ষিপ্তভাবে করা হয়েছিল, যার ফলে পূজার উদযাপনকে ঘিরে যে অর্থনৈতিক কর্মকাণ্ড আসলে পরিচালিত হয় সেটি একেবারে ছিল না বললেই চলে, একেবারে কমে এসেছিল। এবার সেই জায়গাটিতে বেশ ভালো পরিস্থিতি তৈরি হয়েছে। এবার সাধারণ মানুষ যারা মূলত পূজার এইসব আয়োজন করেন, তারা বিভিন্নভাবে তারা আগের চেয়ে কিছুটা ভালো উদ্যোগ এবার নিয়েছে। তবে চট্টগ্রামে কিন্তু আমরা অন্যান্যবার পূজায় যেই বিশেষ রীতিটি দেখি যে থিম নির্ভর কিছু পূজা হয়, সমসাময়িক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বা আন্তর্জাতিক বা দেশের জাতীয় কিছু ঘটনাকে কেন্দ্র করে। এবারও ঠিক একই রকমভাবে সেই পূজা হচ্ছে না, এবং সেই প্রেক্ষাপটে তবে উৎসব প্রাঙ্গণে যে ধরনের যে প্রস্তুতি বা যে ধরনের কার্যক্রম থাকে সেটি থাকবে, যদিও স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সেই বিষয়টি নিয়ে নিশ্চিত করা হয়েছে। আর চট্টগ্রামে যে আমরা চট্টগ্রাম জেলায় মূলত 1553টি পূজা মণ্ডপে বা সার্বজনীন দুর্গোৎসব পালিত হবে। এছাড়া চট্টগ্রাম মহানগরীতে 255টি মণ্ডপে সার্বজনীন দুর্গোৎসব পালিত হবে। তো এই সমস্ত মণ্ডপ এবং এই সমস্ত জেলা এবং মহানগরের এই পুজো মণ্ডপগুলোকে ঘিরে বিশেষ নিরাপত্তার কথা ইতিমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম জেলা পুলিশ তারা নিয়েছেন, এবং এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে বেশ কয়েক ধাপে পূজা উদযাপন পরিষদ, মহানগরী এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাথে যে থানাভিত্তিক যে কমিটিগুলো আছে তাদের মধ্যে ইতিমধ্যে আলোচনা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এখন একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, এবং সেই শেষ মুহূর্তের প্রস্তুতিকে ঘিরে স্টুডিওগুলোতে যেখানে প্রতিমা তৈরি করা হচ্ছে সেখানে একেবারে দিন রাত কোনো ফুরসত নেই। সকলে মিলে আসলে অত্যন্ত কঠোর পরিশ্রম করে যে সামনে পূজার আগেই যাতে এই উৎসব মুখর পরিবেশটি তৈরি করা যায় সেই বিষয়টি নিয়ে এখন সবাই ব্যস্ত সময় পার করছে। অনুপম, আপনি থাকুন আমাদের সাথে, আমরা সরাসরি নাটোরে যাব, সেখান থেকে বাপ্পি লাহিড়ী রয়েছেন আমাদের সাথে। বাপ্পি, একটু জানতে চাইবো যে দুর্গাপূজার তো 3টি পর্ব, মহালয়া, বোধন এবং সন্ধি পূজা, কালকেই মহালয়া। তো একটু জানতে চাইবো সেখানকার এখন নাটোরের মণ্ডপগুলোর প্রস্তুতি কেমন, এবং আরেকটি বিষয় জানাবেন যে নাটোরে এবার এই দুর্গোৎসবকে কেন্দ্র করে কেমন ধরনের প্রস্তুতি, প্রশাসন কতটা প্রস্তুত, সনাতন ধর্মাবলম্বীরা তারা কি বলছেন, সব জানাবেন। আপনি যেমনটি বলছেন যে আসলে 3টি স্তরে আসলে সম্পূর্ণ হয় মহালয়া, বোধন এবং বিসর্জনের মাধ্যমে। তো এখন পর্যন্ত আসলে যে অবস্থাটা আমরা দেখছি যে নাটোরে কিন্তু প্রতিটা মন্দিরেই দুর্গার যে প্রতিমার রূপ দেওয়ার জন্য যে রং তুলি আঁচড়ের কাজ চলছে। আগামীকালকে মহালয়ার পর থেকে আসলে দুর্গা প্রতিমাতে চক্ষুদান করা হবে। এই চক্ষুদানের পর কিন্তু প্রতিমাকে সম্পূর্ণরূপে সাজানো হবে। আমরা যেটা দেখেছি যে আসলে নাটোরের কিন্তু আসলে প্রায় এবারে 382টি মণ্ডপে কিন্তু দুর্গাপূজা হবে। এই প্রতিটা মণ্ডপেই কিন্তু আসলে এখন শেষ সময়ের সাজসজ্জার কাজ চলছে। অনেক মণ্ডপে কিন্তু আসলে প্রতিমা গড়ার কাজও এখনো চলছে। যে কারণ একটা যে আসলে এখন এই বছর আসলে প্রতিমাটা পুজোটা সঠিকভাবে হবে কিনা এই নিয়ে দুশ্চিন্তা ছিল কমিটির লোকজনেরা, যার কারণে অনেক লেটে আসলে দুর্গা প্রতিমার অর্ডার দিয়েছে শিল্পীদের কাছে, যার ফলে কিন্তু আসলে শিল্পীরা একটু হিমশিম খেতে হচ্ছে যে সঠিক সময় কাজ লাগে। তবুও তারা কিন্তু আসলে সঠিক সময় কাজ করতেই হবে। দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম এবং নাটোর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন।
এককালীন এক্সিট সুবিধা পাওয়া প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে আরও সময় দিল কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ নীতিমালার আওতায় খেলাপি ঋণ পুনঃতফসিল বা এককালীন পরিশোধ সুবিধার সময় আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ঋণ শ্রেণীকরণ শিরোনামে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। করোনা দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এলেও ঋণ গ্রহীতার ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষতির নেতিবাচক প্রভাবের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের ঋণ পরিশোধ সহজ করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে কেউ ঋণ পরিশোধ করলে তার এককালীন এক্সিট সুবিধা বহাল থাকবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এই সুবিধা নিয়েছেন 4,225 জন গ্রাহক। এসব গ্রাহককে 1,322 কোটি টাকার এক্সিট সুবিধা দিয়েছে বিভিন্ন ব্যাংক, যার মধ্যে সুদ মওকুফ করা হয়েছে 1,617 কোটি টাকা, অর্থাৎ এক্সিটের চেয়ে 295 কোটি টাকার বেশি সুদ মওকুফ করা হয়েছে। সেপ্টেম্বর মাসে 416 কোটি 50 লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এক মাসে পণ্য রপ্তানিতে সর্বোচ্চ রেকর্ড এটি। তৈরি পোশাকের উপর ভর করে এই রেকর্ড হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচিত নামের পাশে এবার নতুন মুখের ছড়াছড়ি। অভিজ্ঞ সব সংগঠকদের সাথে লড়তে প্রস্তুত ইফতেখার রহমান, ওবেদার নিজাম ও ফাহিম সিনহা। ক্লাব ক্রিকেট কাজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনজনই। বিসিবি নির্বাচন নিয়ে শুরুতে উত্তাপ না থাকলেও সময়ের সাথে বেড়েছে আমেজ। এবার নেই কোনো প্যানেল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন কেউ কেউ। তবে ক্লাব কোটার পরিচালক পদে দারুণ লড়াইয়ের আভাস। শাইনপুকুর ক্রিকেট ক্লাব থেকে পরিচালক প্রার্থী ওবেদ রশিদ নিজাম বিপিএলে ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী হিসেবে পেয়েছেন পরিচিতি। 20 বছরেরও বেশি সময় ধরে আছেন ক্রিকেটে। সেই অভিজ্ঞতাই বিসিবি পরিচালক পদে লড়তে ভরসা যোগাচ্ছে। আমরা যা যা করেছি অলরেডি, এত বছর ধরে মাঠে থাকতাম, অর্গানাইজিংয়ে থাকতাম, ম্যানেজমেন্টে থাকতাম, পুরো জিনিসটাই আর কি কাজে লাগাতে চাই। তো আমার মনে হয় আমরা একসাথে মিলে আন্ডার দ্য লিডারশিপ অফ জনাব নাজমুল হাসান পাপন এমপি, ওনার আন্ডারে থেকে ওনার গাইডেন্স নিয়ে আমরা ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে চাই। আরেক নতুন পরিচালক প্রার্থী ফাহিম সিনহার আছে পারিবারিক ঐতিহ্য। বাবা আফজালুর রহমান সিনহা 90-এর দশক থেকে ক্রিকেট ও বিসিবির সাথে সরাসরি কাজ করছেন। বাবার গৌরবগাথা তার অন্যতম শক্তি। আছে সূর্য তরুণ ক্লাবে কাজের অভিজ্ঞতা। ক্রিকেট বোর্ডের সাথে বাসার সম্পর্কটা একেবারে ছোটবেলা থেকেই। তো বাবা মারা যাওয়ার পরে আমি চিন্তা করেছিলাম যে যদি সুযোগ পাই ইলেকশন করে বিসিবিতে কাজ করার, তাহলে ওই চেষ্টাটা করব। বিসিবিতে দীর্ঘদিনের যাতায়াত ইফতেখার রহমান মিঠুর। মাঝে পারিবারিক ব্যস্ততায় বিরতি নিলেও আবার সরব হয়েছেন। তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে তার আছে গ্রহণযোগ্যতা। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির সাথে তার বন্ধুত্ব দিচ্ছে আলোচনার খোরাক। লোকাল ক্রিকেটে সাংঘাতিক এক্সপিরিয়েন্স আছে। তো আমি মনে করি কি যে এই দুইটার কম্বিনেশনে কিছু একটা দিতে পারবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আগামী 4 বছরের জন্য দায়িত্ব নেবে নতুন বোর্ড। 6 অক্টোবরের নির্বাচনে বিসিবি পাবে দেশের ক্রিকেট পরিচালনার নতুন প্রতিনিধিদের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর ভারতের সঙ্গে ড্র করে ফাইনালের পথেই আছে বাংলাদেশ। 7 অক্টোবর পরের ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক মালদ্বীপ। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসনাত। জয়ের পর বাংলাদেশ দল কিন্তু অনেকটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এবং পরদিন অনুশীলনে আমরা দেখতে পেয়েছি পুরো দল কিন্তু অনেকটা বেশি চাঙ্গা হয়ে গিয়েছে এবং পুরো দলের মধ্যে যেই তাদের একটা স্বপ্ন ছিল যে এবারে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে, সেই স্বপ্নে কিন্তু তারা অনেকটা পথ এগিয়ে গেল। কোচ অস্কার বুজন আজকে আমাদের যেটা বলেছেন যে বাংলাদেশের এই সাফল্য আসলে বলাই চলে যে অনেক বড় একটা সাফল্য। ইন্ডিয়ার মতো প্রতিপক্ষের সাথে তাদের 1-1 গোলের ড্র এবং পিছিয়ে থেকে ড্র করা, সেটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ। এবং এখানকার খেলোয়াড়দের সাথে আমরা কথা বলেছি, খেলোয়াড়রা আমাদের যেটা বলেছে যে তাদের এই কনফিডেন্সটা পরবর্তী মালদ্বীপ ম্যাচে তাদেরকে অনেক বেশি এগিয়ে রাখবে। এবং আজকে আমরা বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে দেখা করেছি এবং তিনিও বলেছেন বাংলাদেশের যে অতীত ফুটবল, সেই অতীত ফুটবল ভুলে এখন বাংলাদেশের বর্তমান ফুটবল কিন্তু অনেকটা ধীর গতিতে এগিয়ে যাচ্ছে এবং এইবার সাফে একটা ভালো স্বপ্ন তিনি দেখতেই পারেন, এমনটা তিনি আমাদের জানিয়েছে। এবং খেলোয়াড়দের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে গতকাল যে বিশ্বনাথের যে রেড কার্ড, সেই রেড কার্ডটা কিন্তু বাংলাদেশ দলের অনেকটা মোটিভেশন হিসেবেও কাজ করেছে। তার কারণ হলো বিশ্বনাথ ওই সময় যদি ওই ফাউলটা না করতেন তাহলে হয়তো
ইন্ডিয়া দল আরও একটি গোলে এগিয়ে যেতে পারত এবং বাংলাদেশ অনেকটা বেশি মোরালি ডাউন হয়ে যেত। এবং সেই বিষয়ে জিকো আমাদের যে গোলকিপার জিকো রয়েছেন তিনিও বলেছেন যে সেটা 50-50 একটা সম্ভাবনা ছিল, গোলটা হতেও পারতো অথবা তিনি এটা সেভ করতে পারতেন। সেক্ষেত্রে যদি গোলটা হজম করতো সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অনেকটা বেশি পিছিয়ে পড়তো এবং সেই ম্যাচে কামব্যাক করা অনেকটা বেশি কঠিন হতো। সো সব দিক থেকে বলাই চলে যে বাংলাদেশ দল প্রথম ম্যাচে শ্রীলঙ্কা, পরের ম্যাচে ইন্ডিয়ার সাথে 1-1 গোলে ড্র। এই ড্রতে কিন্তু বাংলাদেশ দল অনেকটা বেশি তাদের যে আত্মবিশ্বাস সেটা ফিরে পেয়েছে। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন আরও বিস্তারিত জানতে।